আহসান সিদ্ধান্ত নিয়েছে সে আত্মহত্যা করবে, কেননা তার বেঁচে থাকার কোনো কারণ নেই। তার জীবন জুড়ে পুরোটাই ব্যর্থতা। এই জীবনে তাকে কেউ ভালোবাসেনি। ছোটবেলাতেই তার বাবা মা আলাদা হয়েছিল, যখন তার বয়স 2 বছর। বাবা মাকে নিয়ে তার কোনো স্মৃতি মনে পড়ে না। সবাই বলতো মা পড়াশোনা শেষ করে বাচ্চা নিতে চেয়েছিল, আর বাবা চেয়েছিল বিয়ের পরপর বাচ্চা নিতে। তার জন্মের পর দুজনের ভুল বুঝাবুঝি এতটাই তুঙ্গে উঠল যে আহসানের মা ছেলেকে ফেলে অন্য লোকের সঙ্গে চলে গেল। সেই অপমানে তার বাবা তাকে দেখতে পারত না। সবাইকে বলতো, এই ছেলের জন্য আমি সমাজে অপমানিত হয়েছি, একে আমার সামনে থেকে নিয়ে যাও। আহসানের বাবা ঢাকা চলে গেলেন। তিনি আর বাড়ির খবর কিংবা ছেলের খবর নিতেন না। তার চাচা বেশ নরম প্রকৃতির মানুষ। উনি ভাতিজাকে আগলে রাখা শুরু করলেন। তার ভাইয়ের ছেলে অনাদরে বড় হচ্ছে এটা উনি মানতে পারতেন না। ভাইয়ের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া করতেন। ভাই কেন ভাবির সঙ্গে বোঝাপড়ার আগেই বাচ্চা নিয়ে নিয়েছে সেটা নিয়ে প্রশ্ন করতেন। আর ভাই কেন এখন তার সন্তানের দায়িত্ব নিচ্ছে না, তাকে ভালোবাসছে না, সেটা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করতেন। ভাটিজাকে জড়িয়ে ধরে প্রায়ই ওনাকে কান্নাকাটি করতে দেখা যেত। তাদের বাড়িতে একটা কাজের বুয়া ছিল কুলসুম। তার কাছেই আহসান বড় হয়। তার বয়স যখন 10 বছর তখন চাচা বিয়ে করেন। নতুন চাচি আসার পর অবস্থার পরিবর্তন হয়। উনি কুলসুমকে বিদায় করেন, কেননা ওনার অভিযোগ কাজের বুয়া ঘরের কাজ বাদ দিয়ে আহসানকে নিয়ে পড়ে থাকে। তিনি আহসানকে সহ্য করতে পারতেন না, উটকো ঝামেলা মনে করতেন। প্রায় বলতেন, আমার ছোট সংসারে অনাহুত মানুষের কোনো প্রয়োজন নেই। চাচা বাসায় না থাকলে তাকে উঠতে বসতে গালমন্দ করতেন, আর চাচা ফিরলে তার নামে একগাদা অভিযোগ করতেন। ছেলেটা একেবারে উচ্ছন্নে গিয়েছে, বাসায় কাজকর্ম করে না, বাইরে ঘুরে শুধু, আদব কায়দা নেই, এটা সেটা চুরি করে খায়। চাচা সবকিছুই বুঝতেন, কিন্তু কিছুই করতে পারতেন না। একে উনি বেশি বয়সে বিয়ে করেছেন, আবার অন্যদিকে উনি ঝামেলা পছন্দ করতেন না। ভাইয়ের বউ চলে যাওয়াতে আতঙ্কে থাকতেন যে ওনার বউ চলে যায় কিনা। এর মধ্যে ওনার মেয়ে হল। উনি মেয়েকে ভালোবাসতেন, কিন্তু ভাতিজার প্রতিও তার প্রচণ্ড মায়া। প্রায় আহসানকে বাজারে নিয়ে গিয়ে এটা সেটা খাওয়াতেন, নিজের হাতে চুল আছড়ে দিতেন, লুকিয়ে হাত খরচ দিতেন। তারপর জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন, তোর বাবা একজন পাষাণ মানুষ। আমরা ছোটবেলায় বাবা মায়ের আদরে বড় হয়েছি। একটা বাচ্চা ছেলে কি বাবা মায়ের আদর ছাড়া বড় হতে পারে? তোকে আমি বাবার আদর দিতে পারি নাই রে আহসান, তুই আমাকে ক্ষমা করিস। তোর জীবনটা দুঃখে দুঃখেই গেল। দোয়া করি একসময় তোর অনেক সুখ হোক। আহসান অবশ্য অনেক আগেই বাস্তবতাকে মেনে নিয়েছে। তার নিজের বাবা গ্রিসে গিয়ে নতুন করে সংসার শুরু করেছে। তার নিজের মা আমেরিকায় গিয়ে নতুন করে সংসার করছে। আর তাদের একসময়ের ভালোবাসার ফসল সে বাংলাদেশে পড়ে থাকল। তাকে একজনও নিল না। তাই জীবনে কারো কাছ থেকে আশা করা সে ছেড়েই দিয়েছিল। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে তার হলের জীবন শুরু হয়। সে হাঁপ ছেড়ে বাঁচে। চাচার সংসারে অশান্তি দেখতে তার ভালো লাগত না। চাচাতো বোনটা তাকে অনেক পছন্দ করত। বাসায় মজার কিছু রান্না হলেই মাকে লুকিয়ে তাকে এটা সেটা এনে দিত। সে ঢাকায় আসার সময় তাকে বলেছে, ভাইয়া তুমি আমার জন্য ঢাকা থেকে চকলেট নিয়ে এসো। জীবন নিয়ে আহসানের অনেক অভিমান। সারা জীবন মানুষের কাছে তাকে প্রচুর কথা শুনতে হয়েছে। তার ক্লাসের বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, টিটকালি মারত। বন্ধুদের বাবা মারাও তাকে নিয়ে গল্প করত। তাদের প্রশ্নগুলো কি অমানবিক ছিল। তোমার বাবা মা তোমাকে ফেলে কেন চলে গিয়েছে? তোমার সঙ্গে যোগাযোগ করে না? তোমার পড়ার খরচ কে দিচ্ছে? তোমার মায়ের নতুন স্বামীকে তুমি দেখেছ? তোমার বাবার বউকে দেখেছ? তার মনে হতো ধরনী দ্বিধা হও, আমি তাতে ঢুকে পড়ি। তার জীবনে খুব কমই দেই সে নতুন জামা পড়েছে। তাই জীবন নিয়ে, ভালোবাসা নিয়ে তার খুব বেশি আশা ছিল না। যখন তার জীবনে সেতুর মতো সুন্দরী মেয়ে এসেছে, সে বেশ অবাক হয়েছে। সেতুর সঙ্গে তার পরিচয়টা বেশ অদ্ভুত। আহসান পড়ত পরিসংখ্যান বিভাগ, আর সেতুর বিভাগ হচ্ছে রসায়ন। একদিন সায়েন্স অ্যানেক্স ভবনে একজন সুন্দরী মেয়ে তাকে জিজ্ঞেস করল, আপনার নাম তো আহসান? জি।
আমি শুনেছি আপনি খুব ভালো অঙ্ক পড়ান এবং বুঝান। অনেকেই অঙ্ক পারে, কিন্তু সবাই বুঝাতে পারে না। আমি শুনেছি সেই গুণটি আপনার আছে। আপনি কি আমাকে একটু অঙ্ক বুঝিয়ে দিবেন? মেয়েটার বলার ধরন এতটাই সুন্দর ছিল, সেই প্রথম তার উপলব্ধি হল মানুষ আসলে কথার প্রেমে পড়ে। সেই থেকে তাদের বন্ধুত্ব, দিনের পর দিন তাদের একসঙ্গে ঘুরে বেড়ানো। আহসান প্রায়ই বলত, আমার জীবনে আমি ভালোবাসা পাইনি, যারাই আমাকে ভালোবেসেছে তারাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? সে তো তার চোখে চোখ রেখে বলেছে, তুমি কি কখনো সকাল না হয়ে দুপুর হতে দেখেছ? তুমি আমার কাছে সকাল, তোমাকে ছাড়া আমার কোনোদিন দুপুর হবে না। সেই সেতু তাকে গতকাল বলেছে, আহসান, আমি দুঃখিত। মানে কি? তোমাকে আমি বহুদিন বলেছি আমার বাসা থেকে বিয়ের কথা বলছে, তুমিও বহুদিন ধরে আমাকে বলছো আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি কোনো চাকরিতে ঢুকে যাব। কিন্তু তোমার চাকরি হয়নি, তুমি টিউশনি করেই সারাদিন নষ্ট করছো। আমি বহুদিন আমার বাসায় বুঝিয়েছি, কিন্তু আর পারছি না আমি। আহসানের বেশ রাগ হল। সে বলল, সেতু, আমি কি গত 1 বছর কম চেষ্টা করেছি? মাস্টার শেষ করার আগে থেকেই তো চাকরির চেষ্টা করছি, কিন্তু ভাগ্যদেবী আমার সহায় হচ্ছেন না। আমি কি করব? নিয়তি বলে তো একটা কথা আছে। আমি কি এখন চেষ্টা ছেড়ে দিয়েছি? এখনও আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার হচ্ছে না। আমি জানি আমার ভাগ্য খারাপ, তুমিও তাই জানো। তাহলে আজকে কেন আমাকে ছেড়ে যাচ্ছ? এমন তো কথা ছিল না সেতু। আহসান, আমার মামা একটা বিয়ের প্রস্তাব এনেছে। তুমি তো জানোই আমাদের পরিবারে মামার প্রভাব খুব বেশি। ছেলে ক্যানাডাতে থাকে, সেখানে আমাকে নিয়ে যাবে। আমি মানা করেছি, কিন্তু বাবা কথা শুনতে না। উনি বলেছে আমি যদি এখানে বিয়ে না করি তাহলে উনি খারাপ কিছু করবেন। তার মানে তুমি চলে যেতে চাচ্ছ? সে তো চুপ করে থাকে। আহসান এবার চিৎকার করতে থাকে, সেতু, আমি তোমাকে বারবার বলেছি আমাকে ভালোবেসো না। আমাকে যারা ভালোবাসে তারা একসময় আমাকে ছেড়ে চলে যায়, আমি তখন বেশি কষ্ট পাই। তখন তুমি আমাকে বলতে, চিন্তা করো না, আমি অন্যদের মতো না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আর আজকেই সহজে বলে দিচ্ছ তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি দুঃখিত আহসান, আমি বাবাকে অনেক ভালোবাসি, উনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আহসান নিঃশব্দে সেখান থেকে চলে আসে। তার জীবনে স্বপ্নের আসলেই কোনো স্থান নেই, সবকিছুই মরীচিকা। সেতু কেন তার সঙ্গে ঘর বাঁধবে? তার আছেটা কি? তার নিজের বাবা মাই তার খবর নেয় না, সেখানে সে কিভাবে ভেবেছিল এই মেয়েটা তাকে কখনো ছেড়ে যাবে না? তাই সে ঠিক করেছে সুইসাইড করবে। কোন পদ্ধতিতে করলে ব্যথা কম লাগবে সেটাই সে ভাবছে। ঘুমের ওষুধ খাবে, নাকি ব্রিজ থেকে ঝাঁপ দিবে, নাকি গলায় দড়ি দিবে? সে প্রায় ভাবত মানুষ কেন সুইসাইড করে, কিসের এত দুঃখ মানুষের। কিন্তু আজ মনে হচ্ছে মানুষের বেঁচে থাকতে গেলে কোনো না কোনো উদ্দেশ্য লাগে। এই তো কিছুদিন আগে তার উদ্দেশ্য ছিল সে সেতুকে সুখী করবে, তার চাকরি হবে, সেই চাকরি থেকে তাদের ফ্ল্যাট হবে, গাড়ি হবে। একসময় সে চাচাকে তার কাছে নিয়ে আসবে, সমুদ্র দেখাতে নিয়ে যাবে, চাচাতো বোনটাকে অনেক চকলেট কিনে দেবে, ছোটলালার কাজের বুয়া কুলসুমের জন্য গ্রামে একটা ঘর করে দেবে। তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। সে ফার্মেসিতে গিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ কিনেছে। এক ফার্মেসি থেকে দেয় না, কয়েকটা দোকান ঘুরে তাকে কিনতে হয়েছে। সেতুর সঙ্গে তার স্মৃতিগুলো তাকে কষ্ট দেয়, তার মাঝে মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তার চাইতে মরে যাওয়াই ভালো। 2 বিকেল থেকে আহসানের অস্থির লাগছে। রাতেই সে ওষুধ খাবে, আজকেই তার জীবনের শেষ দিন। চাচাতো বোনটার সঙ্গে গল্প করেছে, পিচ্চিটা তাকে আবদার করেছে, ভাইয়া, এইবার আসার সময় আমার জন্য একটা পিঙ্ক পুতুল নিয়ে এসো, আমার খুব পিঙ্ক পুতুলের শখ। সেও উত্তরে বলেছে, নিয়ে আসব প্রিন্সেস। তার চোখ দিয়ে পানি পড়ছে, পৃথিবীর প্রতি মায়া কাজ করছে। চাচাতো বোনের জন্য মায়া কাজ করছে, চাচার জন্য মায়া কাজ করছে, সেতুর জন্য মায়া কাজ করছে। হঠাৎ দেখে সেতুর ফোন। কি ব্যাপার, মেয়েটা কি টের পেয়েছে? হ্যালো। মেয়েটা হাঁপাতে হাঁপাতে কথা বলছে, আহসান, তুমি কি একটু ঢাকা মেডিকেলে আসতে পারবে? কি হয়েছে? আমার ভাইটা ঘুমের ওষুধ খেয়েছে, তুমি তো জানোই ও বেশ অভিমানী, বাসায় ঝগড়া করে ঘুমের ওষুধ খেয়েছে। আমি ওকে নিয়ে ঢাকা মেডিকেলে যাচ্ছি। এদিকে আব্বাও ভীষণ অসুস্থ, আমার সঙ্গে যে মেডিকেলে যাবে এমন কেউ নেই। আমার মনে হচ্ছে আমিও মাথা ঘুরে পড়ে যাব। তুমি কি একটু আসতে পারবে? আমি আসছি সেতু। সে দ্রুত ঢাকা মেডিকেলে পৌঁছয়।
রাতুলকে ডাক্তাররা দেখছে। বাইরে সেতু আহসানকে জড়িয়ে ধরে কাঁদছে। তার বুকের কাছটা মেয়েটার চোখের জলে ভিজে যাচ্ছে। তুমি একটুও ভেবো না সেতু, রাতুলের কিছুই হবে না, কিছুই হবে না। সেতু চিৎকার করে বলতে থাকে, কিভাবে মানুষ এত অভিমানী হয়, কত সহজে মরে যাওয়ার কথা চিন্তা করে, কখনো ভাবেই না কত মানুষ তাকে ভালোবাসে। সেতু এবং আহসান দুজন পাশাপাশি বসে আছে। এর মধ্যে ডাক্তাররা জানিয়েছে রাতুল এখন বিপদমুক্ত। আহসান তাকে বলল, জানো, তুমি যখন আমাকে ফোন করেছিলে তার আজই আমিও একই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ ঘুমের ওষুধ খাবো। ঘুমের ওষুধ কিনেও রেখেছি। এই জীবন রাখার আমি কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। কি হবে বেঁচে থেকে বলো তো? সেতু আবার কাঁদতে শুরু করে। তুমিও এমন কথা বলছো কেন? আমি দুঃখিত আহসান, আমি গত কয়েকদিন নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেছি, আমার বাসায় অনেক ঝগড়া করেছি। আমি আসলে তোমাকে ছাড়া কিছু করতে পারবো না। তোমাকে ছাড়া আমার জীবনটা অপূর্ণ। সত্যি বলছো? বানিয়ে বলছো না তো? আবার কিছুক্ষণ পর বলবে না তো? দুঃখিত আহসান, প্লিজ আমাকে কষ্ট দিও না। আমি জানি তুমি কষ্ট পেয়েছ, তবুও আমাকে কষ্ট দিও না। আমি জানি আমি বাবার ব্যাপারে দুর্বল, তাই বাবাকে অনেকবার বুঝিয়েছিলাম। জানো, বাসা থেকে বের হওয়ার আগে মামা ফোন দিয়েছিল। ছেলেপক্ষ আমাদের ভাইয়ের এই ঘটনা জানার পর তারা এখন মামাকে জানিয়েছে যে তাদের আরও ভাবতে হবে। ছেলেদের বাসা আমাদের বাসার পাশেই। আমি বাবাকে বলেছি, যেই ছেলে আমাদের দুঃখে পাশে দাঁড়াতে দুইবার ভাবে, সেই ছেলেকে আমি কেন বিয়ে করব? আহসান তো এমন না, আমার একবারের ফোনেই সে দ্বিতীয়বার চিন্তা না করেই আমাকে বলেছে যে আমি আসছি। আমি জানি জীবনে যত ঝড়ই আসুক না কেন, এই ঝড়ে এই মানুষটা আমার হাত কখনোই ছাড়বে না। আহসান, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ছেলে কখনোই যেতে চাইনি, বরং আমি গত কয়েকদিনে আরও বেশি করে উপলব্ধি করেছি তোমাকে আমার ভীষণ দরকার। আকাশে তখন পূর্ণিমার চাঁদ। একটা মেয়ে তার প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে কাঁদছে। ছেলেটার চোখেও জল। একটা ছেলে তার জীবনে খুব বেশি ভালোবাসা পায়নি। আজ তার মনে হচ্ছে ভালোবাসা নিয়ে তার আর কোনো আক্ষেপ নেই, অভিমান নেই। সে যেন এক ভালোবাসার সমুদ্রে ডুবে আছে। পথচারীরা কয়েকজন দূর থেকে দেখে বলছে, আহা, কি সুন্দর যুগল! মানুষের কি দারুণ দারুণ ভালোবাসা হয়, সুখ হয়। তাদের জীবনে আরেকটা সুখবর আছে। পিএসসির নন ক্যাডার প্রথম শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে ২১ নম্বর সিরিয়ালে আহসানের নাম আছে। তাকে সাব রেজিস্ট্রার পদে সুপারিশ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।